শুক্রবার ভোর ৬টা। তখন মোবাইলের রিংটংটা বেজে উঠতে চোখ বন্ধ করে কানে ফোনটা লাগালাম। ওপাশে মায়াভরা এক কণ্ঠস্বর বলে উঠল, হ্যালো মহিম। হ্যাঁ মা বলছিলাম। হ্যাঁ মা বলো। কিছুক্ষণ নীরবতা। বাবা, আজ তো শুক্রবার, আসছিস না বাড়িতে? না মা, যাব না। আবারও নীরবতা। পরের সপ্তাহে আসবি? আচ্ছা দেখি মা। আচ্ছা ঘুমা বাবা। ফোন রেখে দিলাম। গভীর ঘুমে তলিয়ে গেলাম। মনে হচ্ছিল স্বপ্ন দেখলাম। আবারও ধড়ফড়িয়ে উঠে ফোনে বসলাম। আমি মহিন ঠিক আছে, কিন্তু আমার মা কোত্থেকে? মা তো নেই, 8 বছরের ওপর হলো। বিছানায় উঠে বসে মোবাইল চেক করলাম। দেখলাম কারোর সাথে তো কথা বলেছি, কিন্তু একেবারে নতুন নাম্বার। ভাবতে লাগলাম, কেউ হয়তো ভুল নাম্বারে ফোন করেছে। হয়তো তার নামও মহিন, আর আমিও মা ডেকে ফেলেছি। মোবাইলটা ওপর করে ফেলে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ অস্বস্তি হলেও আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর ভুলে গেলাম। উঠে ফ্রেশ হয়ে পাউরুটি খেয়ে নিলাম। আজ কাজের বুয়া আসবে না। কালকে ডিম আলুর তরকারি আছে, ওগুলোই খেতে হবে। মোবাইল নিয়ে কিছুক্ষণ ফেসবুকে ঘুরলাম। তারপর গেম নিয়ে বসে গেলাম। কখন 2টা বেজে গেল খেয়ালই নেই। গেম খেলছিলাম, তখন আবার ফোন এলো। মনে পড়ল সকালে আসা ফোনটার কথা। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে আবার মায়াভরা কণ্ঠটা, হ্যালো মহিন। বাবা খেয়েছিস? আমি থেমে গেলাম। কিছু বলতে গিয়ে যেন পারছিলাম না। অনেক বছর শুনিনি এই টোনে কথা। ওপাশ থেকে আবারও বলছে, হ্যালো মহিন। আমি বললাম, আন্টি আমি জানি না আপনি কে। আমার নাম মহিন ঠিক আছে, কিন্তু আমি আপনার ছেলে মহিন না। ওপাশ থেকে আবারও নীরবতা। এখনও রেগে আছিস বাবা? এত দিন ধরে ফোন করছিলি না, মোবাইল বন্ধ বলছিল, আজ যখন পেলাম এইভাবে বলছিস? আচ্ছা, আমি তোকে আর কিছু করতে মানা করব না। তোর যা ইচ্ছে করিস। বাড়ি আয় বাবা, কতদিন দেখিনি। আন্টি আমি আপনার ছেলে মহিন না। আমার মা মারা গিয়েছে 8 বছর আগে। হয়তো নাম একই, তবে আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। কিছুক্ষণ চুপ থেকে আবারও আমতা আমতা করে বলল, সকালে যে মা ডাকলি। মোবাইল কান থেকে সরিয়ে নিজের গালেই একটা থাপ্পড় দিলাম। আবার কানে লাগিয়ে বললাম, আন্টি তখন ভোর 6টা, আমি ঘুমের মধ্যে ছিলাম, তাই বলে ফেলেছি। আমি কি আর তোর কণ্ঠ চিনব না মহিন? মা ডাকটা কি আর পরিবর্তন হয় বাবা? বললাম তো, তোর যা ইচ্ছে করিস। একবার বাড়ি আয়। 8 মাস হয়ে গেছে তোকে দেখি না। আন্টি বোঝার চেষ্টা করুন, আমি আপনার মহিন নই। ভুল হয়ে গেছে, সকালের ঘুমের ঘোরে মা ডেকে ফেলেছি। আমাকে ক্ষমা করুন। ওদিক থেকে চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার খারাপ লাগলেও কিছু তো করার নেই। আমি তো ওনার ছেলে না। ফোন রেখে দিলাম। মনে হলো শেষ হলো ব্যাপারটা। বিকেলে শিমুর সাথে ডেটে বের হলাম। ভুলে গেলাম। শিমুকে সকালের ঘটনাটা হেসে হেসে জানিয়ে দিলাম। কি কাকতালীয় ব্যাপার বলো। মহিন নামের কাউকে ফোন দিয়েছে, আর আমিও মা ডেকে ফেললাম। শিমু বলল, হয়তো তোমার হারিয়ে যাওয়া ভাই। এই বলে হাসতে শুরু করলো। এই মেয়েটা হাসলে বাম পাশের একটা গজা দাঁত বের হয়ে আসে, আর আমার বুকটা লাফাতে শুরু করে। তখন ইচ্ছে হয় মাথাটা বুকে চেপে ধরি। শিমুকে হোস্টেলে নামিয়ে দিয়ে বাইক নিয়ে আবার রুমে চলে এলাম। তখন অন্য রুমমেট সিহাব ও চলে এসেছে। দুজন মিলে একটা সিনেমা দেখলাম। রাত 10টায় আবারও ফোন এলো। এইবারও নাম্বার মা চিনে রিসিভ করে ফেলেছি। হ্যালো বলতেই ওপাশ থেকে বলে,
বাবা খেয়েছিস? এইবার একটু রেগেই বললাম, আপনাকে বলেছি না আমি আপনার ছেলে না, তাও কেন ফোন দিচ্ছেন? আর ফোন দিয়েন না প্লিজ, বলেই কেটে দিলাম। নম্বরটা আর রিসিভ না করার জন্য নম্বরটা সেভ করলাম রং নাম্বার মা। পরের দিনেও ফোন আসতে থাকে। আমি কখনো ফোন ধরি, কখনো ধরি না, কখনো সুন্দর করে কথা বলি, কখনো চিৎকার করে বলি, আমি আপনার ছেলে না, আমাকে ফোন দেবেন না। 4 দিন এইভাবে চলার পর আমি ফোন ধরাটা বন্ধ করে দিলাম। এইভাবে 1 সপ্তাহ আসে, 15 দিন আসে, 1 মাস হয়ে যায়, আমি কল ধরি না। প্রতিদিন নিয়ম করে সকাল 8টায় কল দেয়, দুপুর 2টায় কল দেয়, রাত 10টায় কল দেয়। সকালের কলে বিরক্ত হলেও আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে পড়ি। অফিসে দুপুরে কলটা এলেও আমি বুঝতে পারি আমার দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। রাতে কল এলে বুঝতে পারি রাতের 10টা বেজে গেছে। অনেক দিন ফোন ধরলাম না, কিন্তু তারপরও কলটা যেন আমার সাথে কথা বলে। হঠাৎ একদিন ফোন আসে না। সকালে উঠে আমি লেট হয়ে যায়, আমার অফিস লেট হয়ে যায়। দুপুর 2টা কোন দিকে বেজে গেল খেয়ালই নেই। আমার খেয়াল হয়নি কল আসেনি। তখন এক কলিগ বলে উঠল, মহিন 3টা বাজে, লাঞ্চ করবে না? আমি তখন রিয়েলাইজ করলাম কল আসেনি। আমি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। কাজের ব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখলেও বারবার মোবাইল হাতে নিচ্ছিলাম। ঠিক করলাম রাতে ফোন করলে তখন একবার কথা বলে নেব। কিন্তু সারা দিন ফোন এলো না। প্রতিদিনের বিরক্ত কল বন্ধ হওয়াতে আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমি হলাম না। কি হলো, কল কেন আসছে না? উনি ভালো আছেন তো? ঘুমের ঘোরে মা ডেকে ফেলাতে একজন কি আপন করে না, বাবা মহিন ডাকে, সবাই মা নিয়ে ভীষণ ইমোশনাল হয়। মাকে নিয়ে কথা বললে ক্ষেপে যায়। মা দিবস এলো, ফেসবুকে টাইমলাইনে ভাসিয়ে দিল। আমার বিরক্ত লাগে না, কিন্তু তেমন কোনো আগ্রহ জাগে না। এইভাবে বাসার পাশে এক কিন্ডারগার্টেনে আমি পড়তাম। আমাকে স্কুল থেকে নিতে আসতো দাদু। দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম ছিল তখন ক্লাস 4-এ। মা আমাকে নিতে এলো। আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু মায়ের রাগী চেহারা, লাল হয়ে যাওয়া চোখ আর একপাশ লাল হয়ে যাওয়া ফোলা দাগ দেখে আমি ভয়ে চুপসে গেলাম। স্কুলের বাইরে রিক্সা দাঁড়িয়েছিল। মা আমাকে টেনে রিক্সায় বসালো। 2টা বড় ব্যাগ ছিল রিক্সায়। আমাদের বাসার সামনে দিয়েই তাকিয়েছিলাম যতক্ষণ দেখা যায়। মা কোনো শব্দ করেনি। 15 মিনিট দূরত্বে মায়ের বাপের বাড়ি ছিল। মা রিক্সা থেকে নেমে হেঁটে বাসায় ঢুকে গেল। একটু পর ছোটো মামা এসে রিক্সা ভাড়া নিয়ে আমাকে তার ব্যাগগুলো নিয়ে গেল। আমি নানির চ্যাপ্টা হয়ে যাওয়া খয়েরি রঙের সোফায় বসে রইলাম। মা ভেতরের রুমে বসে আছে। প্রতিদিন স্কুল থেকে ফিরে মা আমাকে খাওয়ার জন্য ছোটাছুটি করতো। স্কুল থেকে ফিরে 2 ঘন্টা হয়ে গেছে, আমি সেই স্কুল ড্রেস পরেই বসে আছি। খিদে লেগেছে। আস্তে আস্তে উঠে মায়ের রুমের দিকে গেলাম। ওখানে নানি আর বড় মামি বসে আছে। হঠাৎ নানির আমার দিকে চোখ যেতেই বলল, আচ্ছা সামলাও নিজেকে। আমি মহিনকে কিছুই খাওয়াই। মামি আমাকে নিয়ে রান্নাঘরে যায়। স্কুলের ড্রেস খুলে ঘরের গেঞ্জি পরিয়ে দেয়। একটা ব্যাগ খুলে তারপর শিমের বিচির তরকারি দিয়ে গরম গরম ভাত খাইয়ে দেয়। আমার কাছে সেদিনই তা অমৃত লেগেছিল। বড় মামি আমাকে প্রথম আর শেষবারের মতো সেই দিনেই খাইয়েছিল। শেষবার আমি যখন মামির কাছে ভাত চেয়েছিলাম, আমার বাম হাতের ওপরে খুন্তির পোড়া দাগটা এখনও আমাকে কষ্ট দেয়। শিমু আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, এইটা কিসের দাগ? আমি বলি মনে নেই। শিমু হেসে বলে, অনেক দুষ্টুমি করতে তাই না? তা মনে নেই, কোথায় পুড়ে গিয়েছিলে? আমি হাজার চেষ্টা করি, কিন্তু তাতে কি আর 24 বছরের পুরনো জ্বলনি কমে? বাকি ব্যাপারগুলো ঠিকঠাক মনে নেই। মাঝে একবার আমাকে যেতে দেয়নি।
এরপর আমি বাবাকে দেখিনি। 6 মাস পর মায়ের বিয়ে হয়ে গেল। শুনেছি বাবাও বিয়ে করেছে। আমি শুধু তাকিয়েছিলাম, আর কিছু করার নেই। কেউ না বললেও সব বুঝতে শিখেছি, চাইতে শিখেছি, নিজের কাজ নিজে করতে শিখেছি, কেড়ে নিয়ে যেতে শিখেছি, নিজের অধিকার নিজে বুঝতে শিখেছি। বড় হয়ে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনার ছেলে মেয়েদের সামনে উনি আমাকে জড়িয়ে ধরতে পারেনি। আমি মা বলে ডাকিনি, যাইনি। তবে যখন ওনার ক্যান্সার হয়েছিল, আমাকে একবার দেখতে চেয়েছিল। আমি হাসপাতালে গিয়েছিলাম। আমার হাত ধরে বলেছিল, তোর সাথে অন্যায় করেছি, পারলে আমাদের ক্ষমা করে দিস। আমি বলেছিলাম, আমি আপনাকে কোনো দিনই ক্ষমা করব না। আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে, কারণ আমি যতদিন বেঁচে থাকব ততদিন আপনাকে ক্ষমা করব না। এটা হয়তো আপনার শাস্তি, আমার শাস্তি, বলেই বের হয়ে গিয়েছিলাম। উনি হয়তো অবিশ্বাস্য চোখে তাকিয়েছিলেন। এর 2 সপ্তাহ পর মা মারা যায়। ছোটো মামা আমাকে ফোন দিয়েছিলেন। জানা যায় যে আমি যাইনি। আমার মন আমাকে ডাকেনি। এমন না যে কোনো ঘৃণা ছিল, কিন্তু আমার কোনো আগ্রহ ছিল না। তাই মায়ের আমার মধ্যে ইমোশন একবারেই কাজ করে না। এমন না যে আমি অন্যদের মায়ের ভালোবাসাটা বুঝি না, আমি বুঝি। তারপরেও ওনার জন্য খারাপ লাগছে। হয়তো উনি ওনার ছেলের আশায় বারবার আমায় ফোন করছে। 2 দিন কল না আসার পর একদিনই আমি ফোন দিলাম। একবার দেওয়ার পর কল ধরেনি। কল না ধরতেই আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। 10-15 মিনিট পর উনি কল ব্যাক করলো। হ্যালো মহিন। হ্যালো, কেমন আছো বাবা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো নেই। পরশু গরুর গোদেল থেকে পড়ে গিয়েছে, হাঁটুতে খুব ব্যথা পেয়েছি। ইস, ওষুধ খেয়েছেন? না, আমাদের পাড়ার ওষুধের দোকানদার মকসুদ ওর বোনের ছেলের বিয়েতে গেল, তাই দোকানটা বন্ধ। আচ্ছা, আর কেউ নেই ওষুধ আনার? আছে, তবে বাজার থেকে আনতে হবে। দেখেই কাউকে বলা লাগবে। আমি চুপ করে আছি। অনেকক্ষণ পর বললাম, আন্টি, আমি কিন্তু আপনার ছেলে না। আপনি আপনার ছেলেকে ফোন করার ট্রাই করেননি কাউকে দিয়ে? জানি, আমি বুঝতে পেরেছি। আমার ছেলে হলে এতবার ফোন দিলে কি আর না ধরে পারতো? প্রথমবারের মতো আমার নিজেকে অপরাধী মনে হলো। তারপর আস্তে আস্তে অনেক কথা হলো। ওনাকে ওনার ছেলে কোথায় থাকে, কি করে, সব জিজ্ঞাসা করলাম। কিন্তু উনি তেমন কিছু জানে না। শুধু জানে ওনার ছেলে ঢাকায় থাকে। ছেলে বিদেশ যেতে চেয়েছিল, তাই জমি বিক্রি করতে চেয়েছিল। একমাত্র ছেলে। উনি চাননি ছেলে বিদেশ যাক, তাই জমি বিক্রি করেননি। এরপর থেকে ছেলে তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমি ওনাকে বললাম, আপনার ছেলে বিদেশ চলে গিয়েছে কিনা খবর নিয়েছেন? উনি জানালেন, সেই খবরই তো নিচ্ছেন গত 8 মাস ধরে। ওর কাছ থেকে নাম্বার চেয়ে চলেছেন। মোবাইলে যত নাম্বার আছে আমি ট্রাই করেছি। আমি খাইনি বললে বলেন, ঠিক টাইমে না খেলে পেটের সমস্যা হবে বাবা। অফিস থেকে ফিরিয়ে ওনার সাথে কথা বলি প্রায়। ওনার ঘর, ওনার গরুর ঘর, কয়টা গরু, আশেপাশের দোকান, দোকানদারের নাম সব যেন আমার মুখস্থ হয়ে গেছে। মাঝে মধ্যে বুয়া না এলে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাই। উনি জিজ্ঞেস করেন কি খেয়েছি। বুয়া আসে নাই বলে, নিজে শিখে নাও। রান্নার অন্যের জন্য নিজের কিছু ফেলে রাখা উচিত নয়। কেউ যখন বুঝতে পারে তাকে ছাড়া তুমি অচল, সে সেটার সুযোগ নেবে। যদি নিজে রান্না করতে পারো তাহলে সে বুঝবে না, সে না এলেও তোমার ক্ষতি নেই। তখন সে চাকরি হারাতে ভয় পাবে। এই ভয়ে প্রতিদিন আসবে। সে বুঝবে তোমার ওকে নয়, ওর তোমাকে প্রয়োজন। উনি আমাকে রান্না করে শেখান। কয় টুকরো মাছ নেব, কয়টা পেঁয়াজ, কয়টা চামচ মরিচ, হলুদ, তেল, লবণ। লাউড স্পিকারে উনি বলে যেতেন, আমি রান্না করতাম। এর মধ্যে টুকটাক গল্পও হতো।
দুজনেই হাসতাম। মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, আপনার ছেলে ফেরত এলে আমাকে তো ভুলে যাবেন? উনি হেসে বলতেন, মাইরে কি এক ছেলে পেয়ে অন্য ছেলেকে কি ভুলে যায়? আমি দীর্ঘশ্বাস ফেলতাম। উনি আমার থেকে আমার ঘরে কে কে আছে সব জানতে চাইতো। মা কোথায়, বাবা কোথায়, তার বোন কয়জন জানতে চাইতেন। আমি বারবার এড়িয়ে গেলেও একদিন ওনাকে বললাম। বলতে বলতে খেয়াল করলাম আমি কাঁদছি। বহু বছর পর কাঁদছি। আমি মায়ের বিয়ের সময় কান্না করিনি। যখন মা মারা গেল এই সব কথা জানানো হয়নি কাউকে। আপনজন বলতে শুধু শিমুই। ওকে এই সব বলার আগ্রহ কোনোদিন জন্মায়নি। আমি চাই না ও আমাকে অনুগ্রহ করুক, আমার অতিথি নিয়ে কোনো রকম দয়া রাখুক মনে। শিমুকে নিয়ে সংসার করার ইচ্ছে আমার। আমি চাই না শিমু আমাকে নিয়ে কখনো কথা শোনাবে। উনি চুপ করে আমার কথা শুনলেন। কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। সকালে উঠে অদ্ভুত এক অনুভূতি হলো, এক সুখের অনুভূতি, যেন এক পুরনো এক জোঁককে কেউ লবণ দিয়ে ছাড়িয়ে নিয়ে এলো। যেমন তিক্ত দুঃখ কেমন করে যেন সরে গেল। এইভাবে কথা বলতে বলতে প্রায় 6 মাস কথা বললাম। সব কথা যেন ওনাকে শেয়ার করা লাগে আমার। ওনাকে সব কথা যেন বলা যায়, কোথাও যেন বাধা নেই। মনে হতো উনি আমাকে চিনবে না, জানবে না, জানলেও তো ক্ষতি নেই। এর মধ্যে উনি আমাকে ওনার বাড়িতে যেতে বললেন, ওনার ছেলের খোঁজ নিতে বললেন। প্রথমবারের মতো আমি মানুষের ব্যবহারের একটা স্বার্থপর দিক সম্পর্কে জানলাম। আমি ওনার ছেলের খোঁজ নিতে চাইতাম না। ওনার দেওয়া ছেলের ঠিকানায় কখনো গেলাম না। মনে হচ্ছিল যদি ওনার ছেলে ফেরত আসে আমাকে তো আর এইভাবে আদর করবেন না উনি। উনি মাঝে মধ্যেই বলে উঠতেন, প্রথম দিন মা ডেকেছিলে খুব ভালো লেগেছিল, আর একবার ডেকো। আমার যে খুব শুনতে ইচ্ছে করে। কান আর মন যেন শান্তি পেত। আমি চুপ হয়ে যাই। আমি পারি না ডাকতে, আসে না। উনি আমার চুপ থাকা বুঝেন। উনিও চুপ হয়ে যান। মাঝে মধ্যে ওনার ছেলের গল্প শোনান। পড়াশোনায় কত ভালো ছিল, কোন কোন পুরস্কার পেয়েছিল, স্বামী মারা যাওয়ার পর কিভাবে একা ছেলেকে মানুষ করলেন, হাঁস মুরগি পাললেন। ওনার ঘরের ডিরেকশন আমার মুখস্থ হয়ে গেছে। বাম পাশে একটা নারিকেল গাছ, সে গাছের পাশে ঘেমে কটা গরুর ঘর, ঘরের সামনে একটা সবজির বাগান, একটা পেয়ারা গাছও আছে। উনি ঘুমালে পাড়ার ছেলেরা এসে সেই পেয়ারা গাছে সব পেয়ারা নিয়ে যায়। ডান পাশে একটা পুকুর আছে। রাস্তার মোড়ে 2টা মুদির দোকানও আছে, একটা ওষুধের দোকান, একটা চায়ের দোকান। সব যেন মুখস্থ হয়ে গেছে। একটা ছোট্ট মেয়ে আসে বিকেলে ওনাকে দেখতে, মোয়া নিতে। আমি ঠিক করলাম একদিন আমি যাব। এর মধ্যে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম। অফিস থেকে ফেরার পথে ভীষণ বৃষ্টিতে ভিজেছি। মারাত্মক জ্বরে পড়লাম। 2 দিন বাসায় থেকে শিমু আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। কি এক ভয়াবহ জ্বর। 5 দিন তো ঘরেই ছিলাম। আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলাম। সেই ঘরে আমি হাঁটছি, ডাকছি, মা ভাত দাও, তোমার সেই আলু কুচি দিয়ে ডিম ভুনা। আমি হাঁটছি আর ডাকছি ওনার মতো খুব আদরে, বাবা মহিন। আমি জ্বরের ঘরে ওনাকে অনুভব করতে পারি। আমার মোবাইল কোথায় জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল ওনার সাথে কথা বলি। প্রথমবারের মতো বলি, হ্যালো মা, বলো। উনি জিজ্ঞেস করবে, আজ তো শুক্রবার, আসবি না বাবা? আমি বলবো, হ্যাঁ মা, আসবো। আমার জন্য পুকুরের কই মাছ রান্না করিও, সাথে পুঁই শাক, অনেক দিন খাই না। নিজে নিজে মনে মনে সাজাতে লাগলাম এইভাবে বলবো। আমার পরিপূর্ণ হুঁশ হলো প্রায় 8 দিন পর। তারপর আমার সাথে মোবাইল ছিল না। শিমু এলো বিকালে আমাকে দেখতে। মেয়েটা আমার জন্য দিন রাত এক করে দিয়েছে। আমি ওর স্পর্শ অনুভব করতে পারতাম।
আগে শিমু থাকলেই মনে হতো আমি পরিপূর্ণ, আমার আর কিছুই লাগবে না। কিন্তু আজ আমার মন ইচ্ছে শিমু যেন আধা, উনি যদি এইখানে থাকতো তাহলে সব পরিপূর্ণ হতো। আমার অভিমান হচ্ছিল, উনি কেন এইখানে নেই, আমার চিন্তা লাগছিল। উনি বোধহয় অনেকবার ফোন দিয়েছে, প্রতিদিন ফোন দিয়েছে, না পেয়ে হয়তো কষ্ট পেয়েছে, কি কি বলতে হবে মনে মনে সাজিয়েছে। আমি ওনাকে স্বপ্ন দেখেছি, রোজ ওনাকে দেখতে যাব, এই বলবো ভেবে নিয়েছি। শিমুকে বললাম, আমার মোবাইল কল এসেছে কি না দেখো তো। শিমু বলল, মোবাইল তো আমি বন্ধ রেখেছি। কি কি শব্দটা আমি এত জোরে বলেছি শিমু ভয় পেয়ে গেল। আশেপাশে বেডের মানুষজন ঘুরে তাকালো, যেন শিমু কোনো অপরাধ করেছে। এমনভাবে তাকালাম, শিমু আস্তে করে বলল, তোমার মোবাইলের ব্যাটারিটা ডেথ হয়েছিল, আমি চার্জে দিয়ে আবারও অফ করে দিয়েছি। আমি মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে খুঁজতে লাগলাম ফোন এসেছে কিনা, কিন্তু মোবাইল বন্ধ থাকার কারণে হয়তো কোনো কল আসেনি। উনি হয়তো ভাববে ওনার ছেলের মতো আমি উধাও হয়ে গিয়েছি। আমি তাড়াতাড়ি কল দিলাম নম্বরটাতে, যেটা এখানে রং নাম্বার মা দিয়ে সেভ করা আছে। ভাবলাম আজকেই নামটা চেঞ্জ করে মা লিখে দেব। ফোন দিলাম, ফোন ধরলেন না। একবার, দুইবার, তিনবার কল ধরছে না। খুব চিন্তা হচ্ছিল। সারাদিন রাত ধরে ফোন দিয়ে যাচ্ছিলাম। প্রথমে মনে হলো অভিমান করেছে কি, পরে মনে হলো এতক্ষণ কি উনি থাকতে পারবে অভিমান করে। হঠাৎ খুব চিন্তা হতে লাগলো। শিমুকে জানালাম, শিমুও চিন্তা করছে। ওনার গ্রামের ঠিকানা সব তো আমার জানাই আছে। শিমুকে বললাম, আমি এখন যাব। শিমু অনেক কষ্টে চেপে ধরলো আমাকে, বলল, কাল সকালে আমি সহ যাব। তুমি যেখানে যাবে। আমি সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি। শেষের দিকে ওষুধের ডোজের কারণে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্ন দেখলাম উনি দরজায় বসে আছেন, হাতে একটা মালা। উনি সুপারি কাটছেন। আমি ঢুকলাম, আমাকে দেখে উনি হাসছেন। আমি গিয়ে ঝাঁপিয়ে পড়লাম। উনি আমাকে মমতার সাথে জড়িয়ে ধরে বললেন, মহিন, এসেছিস বাবা এতদিনে, এইবার একবার মা ডাক। আমি ডাকতে যাব, তখন একটা ঝড় উঠল। সুপারি গাছগুলোর পাতা এলোমেলো হয়ে আসছে, কালো হয়ে গেল আকাশটা, তারপর অন্ধকার। আমি উঠে বসে গেলাম, বুকটা ধড়ফড় করছে। দেখলাম সবাই ঘুমিয়ে আছে। বেডের পাশে রাখা পানির বোতলটা থেকে পানি মেলায় আমার মনে হতে লাগলো ওনাকে আমার হেলায় হারানো উচিত না। কাল গিয়েই ওনাকে নিয়ে আসবো আমার কাছে, যতই মানা করুক। আমাদের অফিস থেকে তো আমার জন্য ঘর বরাদ্দ আছে। কাল শাহিন ভাইকে ফোন দিয়ে বলবো আমার স্টেপ কোয়ার্টার লাগবে। শিমুকেও বিয়ে করে ফেলবো তাড়াতাড়ি। মেয়েটা কয়েক মাস ধরেই বলছে আমার নিজের একটা ঘর হবে, সংসার হবে, অন্য সবার মতো। মা থাকবে, বউ থাকবে, ছোট ছোট বাচ্চা থাকবে। ওনার পাশে যখন বসবো মিষ্টি গানের গন্ধ আমার নাকে লাগবে। কিন্তু এলোমেলো ঝড়টা আমার বুক ভারী করে দিল, কিছু ভালো লাগছে না। সকালে আবার জল এলো, তাও রেডি হয়ে গেলাম। সকালে 7টায় শিমুকে ফোন দিলাম, 10 মিনিটে আসতে না পারলে আমি একাই চলে যাব। শিমুর চোখ ঢলতে ঢলতে কোনো মতে ড্রেস পরে একটা চুলগুলো উঁচু করে বেঁধে নিয়ে চলে এলো। গাড়িতে বসেই একটা লিপ বাম লাগালো আর একটা কালো টিপ দিল। ওকে একটু বোকা দিলাম, জিন্স কেন পরে এসেছো? ও অবাক হয়ে বলল, আমার থেকে জিন্স ছাড়া অন্য কিছু যে তুমি নেই তুমি সেটা জানো না? তাও কেন যেন মনে হলো আমি মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি ওকে। গাড়িতে উঠে ওনার নাম্বারে অনেকবার ফোন দিলাম, ধরছে না। এরপর মোবাইলটা বন্ধ বলছে। প্রায় 6 ঘন্টা ধরেই জার্নি করে আমি ওনার গ্রামে গেলাম। স্টেশন থেকে রিক্সা নিলাম। রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন? যেন খুব চেনা জায়গা। আমি বললাম, মুন্সি বাড়ি যাব। রিক্সাওয়ালা অবাক চোখে তাকিয়ে আবার রিক্সা টানতে শুরু করলো। টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা দেখলাম বেশ শোচনীয়। শহরের রাস্তাঘাটে
একটু পানি উঠলেই আমরা কত হা হুতাশ করি। গ্রামের অনেক ঘরেই খারাপ অবস্থা, চারদিকে পানি, কেউ কেউ নৌকার ওপর বসে আছে। মনটা ভারী হচ্ছে। উনি ভালো আছেন তো? মা ভালো আছেন তো? রিক্সা যত এগোচ্ছে আমার মনে হচ্ছে আমার চেনা জায়গা, আমার কতদিনের পরিচিত। সেই মোড়ের দোকান, আশা স্টোর, মকসুদ ফার্মেসি, সরু মোবাইলের রিচার্জ। রিক্সাওয়ালা বলল, কার বাড়ি যাবেন? আমি ঘর থেকে বের হলাম, বললাম মহিনদের বাড়িতে, ওর মায়ের কাছে। উনি আবারও অবাক হলেন। রিক্সায় বসে বললেন, মহিনকেও আপনাদের হন? মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ। বলতে বলতে একটা ঘরের সামনে এসে রিক্সা দাঁড় করালেন। গ্রামের এগুলো রাস্তায় রিক্সা চালিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। কোমর থেকে গামছা খুলে বলল, এতদিন কই আছিলে? এত ভালো একটা মানুষ এত কষ্ট পেল। আমি রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে তাকালাম। টিনের বেড়া দেওয়া, টিনের দরজার দিকে তাকিয়ে যেন সুখের পরশ অনুভব করছিলাম। আমি রিক্সার ভাড়া দিতে দিতে বললাম, আর কষ্ট পাবেন না, সাথে নিয়ে যাব আমি এবার। রিক্সাওয়ালা ভর্তি দেওয়ার জন্য তার কোমর থেকে টাকা বের করতে করতে বলল, এখন আর কিসের কষ্ট? আল্লাহর কাছে গেলে কি আর কারোর কষ্ট থাকে? আমি যেন বুঝতে পারলাম না। বললাম, কি বলছেন? দরজা ঠেলে ভেতরে ঢুকলেন উনি। বললেন, 8-10 দিন আগে যে তুফান হয়েছিল, তাতে বড় গাছ ভেঙে পড়ায় ঘরের ওপরে বেচারি কখন যে মারা গেছে কেউ কইতে পারে না। অনেক কষ্টে গ্রামের গোলারা বের করে আনছে। আমার কানে যেন তার কথা যাচ্ছে না। আমার মাথা ঘুরে উঠল। শিমু এসে আমাকে ধরলো। আমি ঘরটার দিকে অপল তাকিয়ে রইলাম। গাছটা কেটে ফেলা হয়েছে, তবে ছাদের ওপরে গাছ পড়াটা এখনও কেউ ঠিক করেনি। ওখানেই পড়ে আছে। ঘরটা ভেঙে চুরে কিছু নেই। কতটা আঘাত পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, ভাবতেই আমার বুকটা মুচড়ে যাচ্ছে। আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। কত আশা করে এসেছিলাম একবার মা ডাকবো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। রিক্সাওয়ালা বলল, আমরা তো ভেবেছিলাম মহিনের মা আগেই মারা যেত, তাও অনেক দিন ছিল। শিমু জিজ্ঞেস করলো, কেন? রিক্সাওয়ালা বলল, মহিন আছিল একমাত্র পোলা, হের বাপ আছিল স্কুল মাস্টার। মহিনকে ভালো পড়াশোনা করাইছে। মহিনের বাপ মারা যাওয়ার পর মা পালিয়েছে। তো পোলার বন্ধু বান্ধবের সঙ্গে তলে পড়ে শখ হইল বিদেশ যাইব, জায়গা বেচব। ওর মা দিলেন না। মহিনের সস্তায় সমুদ্র দিয়ে পার হয়ে মালয়েশিয়ায় যাচ্ছিল। এরপর ওর কি হইল কেউ জানে না। কেউ কেউ কয় মহিন যাওয়ার পথে ঝড়ের মধ্যে সমুদ্রে পড়ে মারা গেছে। আবার কেউ কয় ছেলে আছে, জেলে আছে। তবে আমরা ধরেই নিয়েছি মহিম মারা গেছে, নইলে আজ 1.5 বছর হয়ে গেল। পোলাটা বাঁচি থাকলে কি মায়ের খবর নিত না? মহিনের মা সবাইকে জিগাইতো, কেউ সাহস করে কয় নাই। দিন রাত নাকি মোবাইলে ফোন দিত। তারপর শুনেছিলাম মাথা খারাপের মতো হয়ে গেছিল। সবাইরে বলতো আমি মহিন বাঁচি আছে। দিনে রাইতে কত কথা কইতো মোবাইলে। কেউ কেউ বলতো মোবাইলেও পাশে কেউ সত্যি কথা বলে। আমাদেরও মনে হইতো যে যেই কথা কইতো অনেক সওয়াবের কাম করেছে। বেচারি আরও 6-7 মাস ধরে বাঁচিয়া আছিল। তার জন্য আচার বানাতো, ডালের বড়া বানাতো, কত কিছু ভাজি রাখতো। বলতো মহিন আসবে আমারে দেখতে। আমি যেন ফোন কিছুই শুনছিলাম না। সব যেন কেমন একটা এলোমেলো লাগছে। আমার জন্য এত অপেক্ষা করেছিলেন উনি, আমার আশায় এতদিন ধরে বেঁচেছিলেন উনি। মুহূর্তে আমার মনে হলো আমি সব হারিয়ে ফেলেছি। এই দুনিয়ায় আমার সাথে বারবার এমন হয়। আমায় সব কিছু কেড়ে নেয়। আমাকে একবার নিঃস্ব বানিয়ে গেলেন উনি। অনেক কষ্টে একটা শব্দ বের করলাম, ওনার কবরটা কোথায়? রিক্সাওয়ালা বলল, যাবেন, চলেন নিয়ে যাই। আমি আর শিমু ওনার পেছন পেছন গেলাম। শিমু দাঁড়িয়ে রইল পাশে। আমি ভেতরে গেলাম।
কিছুক্ষণ আগে দেওয়া নতুন কবরটা আমাকে দেখিয়ে বলল এইটা। বৃষ্টিতে সব কাদা মাখা। আমি ধুপ করে বসে পড়লাম। গায়ে আবার তীব্র জ্বর। পরম মমতায় হাত বুলিয়ে উঠে বললাম, আমি মহিন, আমি এসেছি আপনার কাছে মা, দেখবেন না? আজ তো শুক্রবার মা, আমি এসেছি তো। এই যে আমি মা ডাকছি, মা, মা। আমি জানি না আমি ওখান থেকে কীভাবে এসেছি। গাড়িতে উঠেছি, এসে আবারও হাসপাতালে ছিলাম 8 দিন। শিমু আর আমি ছোট্ট করে বিয়ে করে ফেললাম। আমাদের একটা ঘর হলো, কিন্তু আমার সেই ঘরে কখনো পরিপূর্ণ লাগে না। এখন আমি নিয়ম করে রোজ সেই নাম্বারে ফোন দিই। এখন নাম্বারটা বন্ধ বলে, কিন্তু তাও দিই, যদি কখনো ধরে, কিংবা আমি যদি আবার কোনো রং নাম্বারে মাকে পেয়ে থাকি।